প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মুক্তিযুদ্ধে জড়ানোর জন্য ভারতের বিচার করবে জামাত। গতকাল ছিল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে এসে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। পাকিস্তানি বাহিনী এ দেশীয় দোসরদের সাথে নিয়ে আজকে যেটির রূপায়ণ হচ্ছে জামাত, সেই জামাতেরই পূর্বসূরীদের সাথে নিয়ে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 55 বছর পর এসে দেখছি যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তারাই হত্যার দায় নিজেদের ঘাড় থেকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেবার একটা প্রচেষ্টা। আমরা সত্যিকার অর্থে খুব একটা দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। গতকাল এমন একটা সময়ে আমাদের বুদ্ধিজীবী দিবস গেল, যে সময়টিতে বাংলাদেশ আসলে স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা দখলকৃত। যার দরুন গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের এমন বক্তব্য শুনতে হলো যে ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি সহযোগিতা করেছে, সহযোগিতা করে আজকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা বলতে পারছি আজকে এই বাংলাদেশে বসে যে আমরা স্বাধীন। পাকিস্তানের এই অন্যান্য অংশ তো বলতে পারে না, বালুচরা তো বলতে পারে না, সিন্ধরা তো বলতে পারে না, খাইবার পাখতুনখোয়া তারা তো বলতে পারে না। কিন্তু আমরা সেই সময়ের পূর্ব পাকিস্তান, বাংলাদেশ আজকে বলতে পারি যে আমরা 55 বছর আগে স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার পেছনে প্রধান অবদান ভারত। ভারত যদি সেই সময় আমাদের পাশে না দাঁড়াতো, আমরা আজকেও পূর্ব পাকিস্তান থাকতাম, পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে থাকতাম। কিন্তু বলছি থাকতাম, 55 বছর স্বাধীনতা এনজয় করেছি। কিন্তু আজকে 2025-এ এসে দাঁড়িয়ে যদি বলেন এই বাংলাদেশে পূর্ব পাকিস্তানের কালচার চর্চা হচ্ছে, তাহলে ভুল হবে না। প্রতি পদক্ষেপে বাংলাদেশের মর্যাদা মান ভুলুণ্ঠিত হচ্ছে। এই ভুলুণ্ঠিত হওয়ার অংশ হিসেবে স্বয়ং জামাতের সেক্রেটারি জেনারেল গতকালকে অভিযোগ করেছেন বুদ্ধিজীবী হত্যার পেছনে ভারতের অবদান আছে, ভারতীয় সেনাবাহিনী এই কাজটি করেছে। কত বড় মিথ্যাচার! আমরা ইতিহাসের উল্টো পথে হাঁটতে শুরু করেছি আসলে। এবং বিজয়ের প্রাক্কালে 71-এর 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার রহস্য উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনেরও প্রস্তাব করেছেন জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পারওয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামাতের আলোচনা সভা থেকে তিনি এ প্রস্তাব করেছেন। গোলাম পারওয়ার দাবি করেন, দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রে ভারতীয়রা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল জাতিকে মেধাশূন্য করতে। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরও বুদ্ধিজীবী হত্যার রহস্যাবৃতই রয়ে গেছে। স্বাধীনতার পর কোনো সরকারই এই হত্যাকাণ্ডের বিচার কার্যকরে কোনো পদক্ষেপ নেয়নি, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সব দোষ জামাতের ঘাড়ে চাপিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে ভারত এবং তাদের দেশীয় এজেন্ট জড়িত ছিল। যাদেরকে হত্যা করা হয়েছিল তারা স্বাধীনতার সপক্ষে হলেও ভারত বিরোধী ছিল। এসব বক্তব্য শুনে আমরা মনে হচ্ছে যে আমরা ইতিহাসের উল্টো দিকে হাঁটা শুরু করেছি। একটু বক্তব্যগুলো একটু শুনি। গোলাম পারওয়ারের বক্তব্য শুনবো। তারপরে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, জামাতি, নিশ্চয়ই তিনিও জামাতি, তিনিও বলেছেন যে পাকিস্তানি বাহিনী বিদায়ের আগ মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যা করতে পারেন না। আমরা সেগুলো একটু ছোট্ট ছোট্ট ক্লিপ দেখে বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো? এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমার কাছে বিশাল কোশ্চেন যে সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি, আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সেই বিষয়ে কোনো ফয়সালা হয় নাই। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। দেখলেন দর্শক যে জামাত কিভাবে ইতিহাসকে উল্টো পথে নিয়ে যেতে চাইছে। আমি আসলে মাঝে মাঝে মনে করি এই যে তফসিল ঘোষিত হয়েছে, নির্বাচনের তফসিল, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জামাত তো আসলে অত্যন্ত সংগঠিত, প্রতারণার দিক দিয়ে সংগঠিত।
সারা জীবন আমাদের সঙ্গে প্রতারণা করে এসছে এবং তারা তাদের ঐক্য কিন্তু অত্যন্ত দৃঢ়। এই ঐক্যের কাছে আমাদের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, তারা তাদের নিজেদের মধ্যে নিজেদের দলীয় কর্মীর সাথে, দলীয় নেতাকর্মীর সাথে যে বন্ডিং, সেই বন্ডিংটা তাদের মধ্যে যেটি আছে আমাদের এই প্রচলিত দলগুলোতে কিন্তু নেই। সেই বিচারে আমার কখনো কখনো মনে হয় যে তফসিল ঘোষণা হয়েছে, জামাত কি আসলে ক্ষমতায় চলেই যাচ্ছে? নির্বাচনটা কি করেই ফেলছে তারা? কারণ এইটা মনে করবার বহুমুখী কারণ আছে। এই যে দেখুন, ইউনূস সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি সরকার, অথচ এই দুর্বল সরকারটি গত 1.5 বছরে সফল সরকার বলতে পারেন। ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয় যে অসংখ্য আন্দোলন হয়েছে, শত শত হাজার হাজার এই 1.5 বছরে আন্দোলন হয়েছে, সব দমন করেছে ইউনূস সরকার। প্রথমত ইউনূস এবং এদেশীয় বিদেশি ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছিল। ফেলে দেবার পরে এই 1.5 বছরে দেশকে পুরোপুরি ব্যর্থ করে দিতে সফল হয়েছে। এই 1.5 বছরে বিগত আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন তাদের, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ সবাইকে বিচার করতেও সমর্থ হয়েছে, বিচারের ইতিমধ্যে রায় দিয়েছেন। আমাদের বন্দরগুলোর অনেকগুলো টার্মিনাল বিদেশের হাতে লিজ দিয়েছে। সফল হতে কোনো জায়গায় বাকি আছে? সফল তো হচ্ছে, একের পর এক সফল হয়েছে। এত বিতর্ক, এত আলোচনা, কিন্তু এই যে এত দুর্বল একটি সরকার এবং দেশ বিরোধী কর্মকাণ্ডকে যে রুখে দেবার মতো বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই। বিএনপি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত, বিএনপি সেই দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগের তো অস্তিত্বই নেই। বডি ল্যাঙ্গুয়েজ তো বলে না যে আওয়ামী লীগ সহসা দল, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কিছু করতে পারবে না। সেই জায়গা থেকে আমি যদি মনে করি যে জামাত নির্বাচন করে ক্ষমতায় যাবে, এই মনে করাটাকে ভাই পাপ হবে বলুন? আপনি যারা আওয়ামী লীগ করেন তারাও বলুন যে আওয়ামী লীগের কি কোনো প্রতিরোধের চেহারা দেখছেন? আওয়ামী লীগ যদি প্রতিরোধ না করে ইউনূস সরকারকে কিংবা জামাতকে নির্বাচন থেকে বিরত করবে কে? সেই জায়গায় নির্বাচনটা তো হয়ে যেতে পারে, কিন্তু হয়ে যাবার পর কি হবে? এই যে জামাত যে কথায় কথায়, আমি আজকে দিনের আরেক ভাগের ভিডিওতেও বলেছি যে ভারত এবং বাংলাদেশের মতো ব্যতিক্রম রাষ্ট্র পৃথিবীতে আর একটিও নেই, যে এরকম চারিদিক দিয়ে 94% বর্ডার একটি দেশ দিয়ে ঘেরা। ভারত আমাদের 94%, 94% বর্ডার হচ্ছে ভারত সীমান্ত, আর 6% মিয়ানমার সীমান্ত। সেই 94% ভারতকে এড়িয়ে জামাত ক্ষমতায় চলে গিয়ে ভারত বিরোধিতা করে, ভারতকে কথায় কথায় কাঠগড়ায় দাঁড় করিয়ে দেশ শাসন করবে, দেশ চালাবে। এটি অসম্ভব একটা ব্যাপার। নির্বাচন হবে কিনা এখনো বলার সময় আসেনি, কারণ কোন দিক থেকে কোন টর্নেডো, কোন ঝড় এসে এই নির্বাচনটাকে ভণ্ডুল করে দেয়। কারণ সব দলের অংশগ্রহণে নির্বাচনের আওয়াজটা খুব জোরালো হচ্ছে দিনকে দিন। আবার এই যে বিএনপি প্রধান জনাব তারেক রহমানও দেশে ফিরে আসছেন 25 তারিখ, অফিসিয়ালি যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে সংবাদ সম্মেলন করে, আমরা সেটি ধরে নিচ্ছি যে 25 তারিখ তিনি দেশে আসছেন, দেশে ফিরতে পারছেন। ফেরবার সিগন্যাল পেয়েছেন বলেই বিএনপি অফিসিয়ালি সেটি ঘোষণা করেছে। এখন তিনি এসে কি করেন, আবার বিশ্ব কি করে, কাজে নির্বাচনটা কি হবে আরো 15 দিন না গেলে এটা বলা কঠিন। বহু সময় তো আছে এখনো, 2 মাস সময় যথেষ্ট সময়। 2 দিনের সিনারি পাল্টে যেতে পারে। যাই হোক, আমি যেটি বলছিলাম যে ভারতকে কথায় কথায় কাঠগড়ায় নিয়ে দেশ শাসন করবে জামাত, এই স্বপ্ন যদি জামাত দেখে সেটি দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়। কেননা ইতিহাসের সাথে প্রতারণা করা যায় না। ইতিহাস ফাঁক গলিয়ে, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবেই। আজকে জামাত বিভিন্ন ক্ষেত্রে প্রতারণা করতে করতে আজকে আমাদেরকে ইতিহাসের সাথেও প্রতারণা করতে বলছে। আমাদেরকে প্রতারণামূলক ইতিহাস, আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাসের প্রতারণা শেখাতে চাইছে। আজকে যে বাচ্চাটা বড় হচ্ছে,
সেই বাচ্চাটা যদি এমন বক্তব্য শোনে যে 1971 সালে ভারত বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 1971 সালে ভারত পাকিস্তানকে ভাগ করেছে, আবার কেউ যদি বলেন যে পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবীদের হত্যা করবার কোনো কারণ নেই, আজকের সেই বাচ্চাটা কি জেনে বড় হবে? কাজেই আমরা একটা ভুল, মিথ্যা, বিকৃত ইতিহাসের দিকে যাচ্ছি। সেটি হয়তো সাময়িক, এখন জামাতি শক্তি, এই জামাতি শক্তিতে সাময়িক এগুলো ঘটছে, কিন্তু ইন দ্য লং রান ঘটবে না। জামাত ক্ষমতায় যেতে পারে, নির্বাচন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতেও পারে, কিন্তু বাংলাদেশ শাসন করা সম্ভব হবে না। এটি হলফ করে বলতে পারি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।